প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। বেশ কয়েকদিন পর আমাদের ক্লাস শুরু হচ্ছে আবার। প্রথমেই সকলকে শারদীয়ার শুভেচ্ছা জানাই। সকলে খুব ভালো থেকো। এতদিন এর বেশ দীর্ঘ কয়েকদিন আগে যে ক্লাসটা আমরা করেছিলাম বাংলা ছন্দের তোমাদের, সেক্ষেত্রে দেখা গিয়েছিল ছন্দের যে বিভিন্ন উপাদান, সেই উপাদানগুলো সম্পর্কেই আমি আলোচনা করে শেষ করেছিলাম। আর বলেছিলাম পরবর্তী ক্লাসে বাংলা ছন্দের যে মূল 3টি ছন্দধারা, সেই ছন্দধারাগুলো এক এক করে আলোচনা করব। তো 3টে ছন্দের নাম আমি তোমাদের বলেছিলাম, আর একবার মনে করিয়ে দিই। সাধারণত 3 প্রকার ছন্দ। একটা হচ্ছে দলবৃত্ত ছন্দ, একটা হচ্ছে কলাবৃত্ত বা মাত্রাবৃত্ত ছন্দ, আর একটা হলো মিশ্র কলাবৃত্ত ছন্দ। এক এক করে 3টে ছন্দ সম্পর্কে আমাদের জানতে হবে। সেই ছন্দটা কি কি তার বৈশিষ্ট্য আর বিভিন্ন উদাহরণ, এগুলো সম্পর্কে আমরা একে একে সবই জানবো। তো আজ আমি তোমাদের প্রথম একটা ছন্দ আলোচনা করব, সেটা হচ্ছে দলবৃত্ত ছন্দ। একটু মন দিয়ে শোনো, আশা করি সকলেই বুঝতে পারবে। দলবৃত্ত ছন্দ খুব ইন্টারেস্টিং ব্যাপার। কিরকম না, এর অনেকগুলো নাম আছে। যে কোনো নামে ডাকলেই যে নামগুলো যা বলবো সেগুলো একটু মন দিয়ে শুনবে। এর বিভিন্ন জন বিভিন্ন নাম দিয়েছেন, আর এটি বিভিন্ন নামে পরিচিত। যেমন ধরো, এবার কিছু কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো দেখলে তোমরা বুঝতে পারবে এই জন্যই এই ছন্দে এরকম নাম। যেমন আমরা মূলত দলবৃত্ত ছন্দ হিসেবে জানলেও অনেকের কাছে আবার শ্বাসাঘাত প্রধান ছন্দ, ছড়ার ছন্দ, বলবৃত্ত ছন্দ, স্বরবৃত্ত ছন্দ, পার্শ্বরিক ছন্দ, দলমাত্রিক ছন্দ, এরকম এই ছন্দের বহু নাম আছে। লৌকিক ছন্দ, মাত্রিক ছন্দ। তো একটু জানবো কেন এতগুলো নাম, কিরকম। বলা হয় যে এই শ্বাসাঘাত প্রধান ছন্দ বা দলবৃত্ত ছন্দ বাংলা ভাষার নিজস্ব সম্পদ। রবীন্দ্রনাথ ঠাকুরও এই ছন্দের বিচিত্র রূপ আর তার ঐশ্বর্য সম্পর্কে বলেছেন, ছড়ার ছন্দ প্রাকৃত ভাষার ঘরাও ছন্দ। এই ছন্দ মেয়েলি আলাপ, ছেলেদের ছেলেমি, প্রলাপের বাহনগিরি করে এসেছে। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে এই ছন্দটা হচ্ছে মেয়েলি আলাপ, ছেলেদের ছেলেমি, প্রলাপের বাহনগিরি। অর্থাৎ সাধারণ যে আমরা কথাবার্তা বলি তার মধ্যেই যেন লুকিয়ে আছে। এই ছন্দকে তাই নানান নামে অভিহিত করা যায়। যে এই ছন্দের যে নানান নামকরণ আছে, তার পশ্চাতে কিন্তু এক একটি বিশেষ লক্ষণ আছে, যেগুলো দেখে সেই নামকরণগুলো চিহ্নিত করা যায়। যেমন ধরো, প্রথমেই যদি বলি, এই ছন্দ শ্বাসাঘাত প্রধান ছন্দ। কারণ এই ছন্দে অক্ষর বিশেষে গুরুতর শক্তি বা ঝোঁক পড়ার ফলে নিঃশ্বাস বায়ু সজোরে স্বরতন্ত্রে আঘাত করে, স্বরযন্ত্রে আঘাত করে। তাই এই শক্তিকে বলে শ্বাসাঘাত প্রধান। এই শক্তি তো শ্বাসাঘাত, অর্থাৎ কি, আমরা যখন এই ছন্দটা উচ্চারণ করব তো শ্বাসবায়ু দ্রুত হবে, শ্বাসবায়ু যেন স্বরযন্ত্রে আঘাত করবে। আর এই যে শ্বাসাঘাত, এই ছন্দে এই শ্বাসাঘাতের প্রবণতা লক্ষ্য করা যায় বলেই একে স্বরাঘাত বা শ্বাসাঘাত প্রধান ছন্দ নামে বলা হয়। আর এই শ্বাসাঘাত প্রধান ছন্দ, এটা নাম দিয়েছেন ছান্দসিক অমূল্যধন মুখোপাধ্যায়। এই নামটি তিনি দিয়েছেন। আবার ধরো, এই ছন্দের হচ্ছে যখন ছন্দ নির্ণয় করবে, বুঝতে পারবে পড়ছো যখন শুনবে, যে এই ছন্দের যে প্রত্যেকটা পর্বে প্রবল ঝোঁক পড়ে, ঝোঁক বা প্রস্বর পড়ে, বল পড়ে যাকে বলে, মানে জোর পড়ে। এই জন্য একে বলবৃত্ত বা পার্শ্বরিক ছন্দও বলা হয়। এটা গেল 2 নম্বর। আবার ধরো, স্বরবৃত্ত ছন্দ বলে। কেন না, এই ছন্দের প্রত্যেকটা পর্বে স্বরধ্বনির প্রাধান্য থাকায় তাই একে স্বরবৃত্ত ছন্দও বলে। আর এই ছান্দসিক প্রবোধচন্দ্র সেন এই নামটা দিয়েছেন স্বরবৃত্ত ছন্দ। এবার 4 নম্বর ধরো, দলবৃত্ত ছন্দ, যেই নামে অধিক পরিচিত। এই দলবৃত্ত ছন্দ নামকরণটিও প্রবোধচন্দ্র সেনই করেছেন। বলা হচ্ছে যে এই ছন্দে
এই যে ছন্দে সাধারণত 4 মাত্রার পর্ব দেখা যায় এবং আদি অক্ষরে ঝোঁক পড়ে, যার দ্রুত লয়। এই ছন্দে নিত্য চপল ঝংকার দ্রুত হয়, অর্থাৎ যেন মনে হয় কথাগুলো স্পিডে, গতিতে, দ্রুত গতিতে আর নাচের ভঙ্গিতে হচ্ছে। আর একটা যেটা উচ্চারণে রুদ্ধদল, মুক্তদল, যার সবই এক মাত্রার হয়, তাকেই বলা হচ্ছে দলবৃত্ত ছন্দ। কেননা এই ছন্দের পর্বে অক্ষর বা দল সংখ্যাই হলো এর মাত্রা সংখ্যা, তাই একে দলমাত্রিক ছন্দ বলা যায়। আবার ধরো আরেকটা নামকরণ কিরকম, তা পাপড়ি গোনা ছন্দ। কবি সত্যেন্দ্রনাথ দত্ত এই ধরনের ছন্দের নাম দিয়েছেন পাপড়ি গোনা। পাপড়ি মানে দল, আর দলের সংখ্যার ওপর পর্বের মাত্রা নির্ভর করে বলে একে পাপড়ি গোনা ছন্দ বলা হয়। আবার ছড়ায় ব্যবহৃত হয় বলে, বেশিরভাগ ছড়া যেগুলো তোমরা পড়ো, আমি উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে, এই ছড়ার ছন্দে ব্যবহৃত হয় বলে কেউ কেউ ওকে ছড়ায় ব্যবহৃত হয় বলে, তাই কেউ কেউ বলেছেন একে ছড়ার ছন্দ। আবার ধরো লোকসাহিত্যের মধ্যে এবং নানান ধরনের লোক রচনার মধ্যে এই ধরনের ছন্দ কিন্তু বেশি লক্ষ্য করা যায়, তাই সাধারণভাবে একে লৌকিক ছন্দ বলা হয়। তাহলে বুঝতে পারছো যে এরকম কত নামকরণ আছে। প্রাচীনকাল থেকেই বলা যায় যে বাংলাদেশে এই ছড়ার ছন্দ বা লৌকিক ছন্দের প্রচলন কিন্তু প্রাচীনকাল থেকেই দেখা গেছে। প্রাচীন বাংলায় ধামালি নামের এক ধরনের গানের পরিচয় মেলে, আর তাকে কিন্তু শাখাঘাত প্রধান ছন্দের প্রাচীন রূপ বলে অনেকে চিহ্নিত করেছেন। প্রাচীন বাংলায় ধামালি বলে একটা গানের পরিচয় মেলে, যাকে কিনা শাখাঘাত প্রধান ছন্দের প্রাচীন রূপ বলেও অনেকে মনে করেছেন। এই ছন্দে প্রাচীন আর মধ্যযুগের হয়তো কোনো গুরুগম্ভীর কাব্য রচিত হয়নি, এ কথাটা ঠিক, কিন্তু তার সাথে এটাও ঠিক যে এই ছন্দের যে নিত্য চঞ্চল সুরের দোলা, অর্থাৎ সবসময় যেন একটা দ্রুত ভঙ্গিতে, নাচের ভঙ্গিতে যে কথাগুলো বসছে, এই যে নিত্য চঞ্চল সুরের দোলা তখন থেকে আজ পর্যন্ত কিন্তু কবিদের সমানভাবে আকর্ষণ করে চলেছে। তাছাড়া আরো যেটা কথা হচ্ছে, এই ছন্দ বাংলা ভাষার একটা নিজস্ব সম্পদ। প্রথমেই আমি বলেছিলাম যে দলবৃত্ত ছন্দ কিন্তু বাংলা ভাষার নিজস্ব সম্পদ, তাই কথ্য ভাষার সঙ্গেও এর গভীর সংযোগ সূত্র লক্ষ্য করা যায়। অর্থাৎ আমরা যে ভাষায় কথা বলি, যে কথাগুলো বলি, এর সাথেও কিন্তু এর সংযোগ লক্ষ্য করা যায়। এবার আমরা একে একে বৈশিষ্ট্যগুলো জানবো এবং বৈশিষ্ট্যর সাথে সাথে উদাহরণগুলো জানবো, তাহলেই বিষয়টা আমাদের কাছে আরো পরিষ্কার হয়ে যাবে। প্রথমেই বলি 1 নম্বর বৈশিষ্ট্য হিসেবে, যে নামের মধ্যেই বৈশিষ্ট্য লুকিয়ে আছে। কিরকম? দলবৃত্ত ছন্দ। অর্থাৎ 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দলবৃত্ত ছন্দ হলো দল কেন্দ্রিক ছন্দ। যেহেতু দলবৃত্ত, দেখো নামের মধ্যেই বৈশিষ্ট্য লুকিয়ে আছে, তাহলে প্রথম বৈশিষ্ট্য আমরা কি জানলাম, যে দলবৃত্ত ছন্দ হলো দল কেন্দ্রিক ছন্দ। এবার 2 নম্বর বৈশিষ্ট্য কি জানবো, এই যে একটি শাখাঘাত প্রধান ছন্দ আমরা বলছি, এর জন্য এর মধ্যে এই যে বললাম একটা অপূর্ব নিত্য চঞ্চল সুরের দোলা লাগছে, যা সহজেই কিন্তু মানুষের মনকে বা পাঠকের মনকে আকৃষ্ট করে। তাই এই ছন্দে কবিতা রচনা করতে গিয়ে কবিরা কিন্তু এই ছন্দের দোলাতেই পাঠকদের অভিভূত করে ফেলেছেন। যেমন ধরো আমি দুটো লাইন বলি, যেটা তোমাদের সকলের কাছে পরিচিত। পালকি চলে গগন তলে আগুন জ্বলে। এই লাইনটার সঙ্গে তোমরা সকলেই পরিচিত। পালকি চলে গগন তলে আগুন জ্বলে। দেখো এই যে নাচের ভঙ্গিতে যেন বললাম, তাই না? সেই জন্য এই ছন্দটা কিন্তু মানুষের মনকে ভীষণভাবে আকৃষ্ট করে। আর আরেকটা যেটা গুরুত্বপূর্ণ পরবর্তী বৈশিষ্ট্য হিসেবে যেটা আমি তোমাদের বলছি, সেটা শোনো ভালো করে। এই যে দলবৃত্ত ছন্দ, এই ছন্দের যে রুদ্ধ দল হোক বা মুক্ত দল হোক, সবই কিন্তু এক মাত্রার হয়। তাহলে এই কথাটা ভালো করে মনে রাখবে যে দলবৃত্ত ছন্দে রুদ্ধ দল
এবং মুক্তদল, অর্থাৎ ব্যঞ্জনান্ত শব্দ বা ব্যঞ্জনান্ত শব্দ এবং স্বরান্ত শব্দ দুটোই কিন্তু একমাত্রার হয়, তবে ক্ষেত্র বিশেষে হয়তো ব্যতিক্রম ঘটতে পারে। তাহলে এই পয়েন্টটা বেশি মনে রাখবে যে রুদ্ধদল মুক্তদল একমাত্রার হয়। ঠিক আছে, যেমন ধরো একটা উদাহরণ দিচ্ছি, আমি দুটো লাইন বলছি উদাহরণের। আমি যদি জন্ম নিতেম কালিদাসের কালে, দৈবে হতাম দশম রত্ন নবরত্নের মালে। তাহলে দেখো এখানে ভাঙছি, আমি যদি ভাঙলাম, এবার আমিটাকে ভাঙো, আমি দুটোই মুক্তদল, দুটোর মাথায় এক বসিয়েছি, যদি, যো এক আর দিও এক। এরম ভাবে আমি যদি জন্ম নিতেম কালিদাসের কালে, দেখো কালিদাসের কথাটা যখন ভাঙবো, দেখো কালিদাসের, কাটা মুক্তদল, লিটা মুক্তদল, দাটাও মুক্তদল, তাই এক বসেছে। ফের দেখো ব্যঞ্জনান্ত বসছে, ফের, এই যে ফের বললাম এটা কিন্তু রুদ্ধদল, কিন্তু যেহেতু বললাম দলবৃত্ত ছন্দ এক মাত্রার হয়, তাই এখানে কিন্তু এক বসলো, অর্থাৎ মুক্তদল রুদ্ধদল দুটোই এখানে এক মাত্রার বসলো। এরপরের বৈশিষ্ট্যটা যেটা জানবো সেটা কিরকম না, ধরো এই যে বললাম এতক্ষণ শাসাঘাত পড়ে, সেই হিসেবেও একটা বলা যায় কিরকম, এই ছন্দে রচিত কবিতার যে পংক্তি, তার প্রত্যেকটি পর্বে যে একটা করে শাসাঘাত পড়ছে, এবং তার ফলে ছন্দে রচিত কবিতায় ব্যবহৃত হলন্ত অক্ষর হস্র হয়ে গিয়ে একমাত্রার হয়ে পড়ছে। অর্থাৎ যেটা একটু আগে বললাম আগের পয়েন্টটা, তার সাথেই অনেকটা মিল, যে রুদ্ধদলগুলো কিন্তু একমাত্রার হয়ে পড়ছে। ঠিক আছে, যেমন একটা লাইন বলছি, দুটো লাইন বলছি শোনো। তোমরা সকলেই পরিচিত লালন ফকিরের গানের সাথে, সেই লালন ফকিরের গানেরই দুটো লাইন বলছি, কবিতার লাইন বলছি দুটো। খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যায়, ধরতে পারলে মনো বেরি দিতেম পাখির পায়। আবার বলছি, খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যায়, ধরতে পারলে মনো বেরি দিতেম পাখির পায়। দেখো দুটো লাইন বললাম, দুটো লাইনে তোমরা যখন ভাঙবে রুদ্ধদল মুক্তদল সবই এক লিখবে। আমি যেটা বিশেষ করে কেন বললাম, প্রথম লাইনে যে কমনে আসে যায়, শেষে দেখো যায়, যায়টা কিন্তু একটা আলাদা শব্দ, আর যায়টা কিন্তু হলন্ত শব্দ, অর্থাৎ ব্যঞ্জনান্ত শব্দ, কিন্তু তা সত্ত্বেও এটা এক মাত্রার বসলো, এক বসলো, রুদ্ধদল হলেও এক বসলো। আর দ্বিতীয় লাইনে দেখলাম ধরতে পারলে মনো বেরি দিতেম পাখির পায়, ওই যে পয়াকা উন্তস্ত পায়, এই যে পায়টা এটাও কিন্তু হলন্ত বা ব্যঞ্জনান্ত শব্দ, কিন্তু তা সত্ত্বেও দলবৃত্ত ছন্দে যেহেতু রুদ্ধদল এক মাত্রার হয়, তাই এখানে এক বসলো। তাহলে তোমরা এটুকু বুঝতে পেরেছো যে রুদ্ধদল আর মুক্তদলে এক মাত্রা বসলো, তবে সময় বিশেষে ব্যতিক্রম তো আছে, সেটা আগেও বলেছি। এরপর আর কি বৈশিষ্ট্য জানা যায়, যে দলবৃত্ত ছন্দে 2 মাত্রা, 3 মাত্রা, 4 মাত্রা, 6 মাত্রা, 7 মাত্রারও পর্ববিন্যাস দেখা যায়, তবে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় 4 মাত্রার ছন্দটাই বেশি দেখা যায়। ঠিক আছে, যেমন ধরো 2 মাত্রার যদি একটা বলি, মেঘলা থমথম সূর্য ইন্দু, ডুবলো বাদলায় দুললো সিন্ধু। মেঘলার পর থামলাম, থমথমের পর থামলাম, সূর্যর পর থামলাম, আবার ইন্দু, শেষ হলো। আবার পরবর্তী লাইন, ডুবলোর পর থামলাম, বাদলায় পর থামলাম, দুললো থামলাম, সিন্ধু থামলাম। এই প্রত্যেকটার রুদ্ধদল মুক্তদল তোমরা নির্ণয় করবে, প্রত্যেকটার মাথায় এক বসবে। তাহলে এক এক করে বসলে কেটে কেটে 2 যুক্ত 2 যুক্ত 2 যুক্ত 2, এইরকম ভাবে 2 মাত্রার ছন্দ হলো। এরকম 2 মাত্রা, 3 মাত্রার, 4 মাত্রার, তবে বেশিরভাগ ক্ষেত্রে দলবৃত্ত ছন্দে যেটা দেখা যায় 4 মাত্রার ছন্দটাই বেশি হয়। ঠিক আছে, 4 মাত্রাটা আমরা বেশি লক্ষ্য করতে পারি এই ধরনের ছন্দের ক্ষেত্রে, তবে ওই যে বললাম 6, 7 এই মাত্রার পর্ব কিন্তু দেখা যায়, এটা মাথায় রাখবে। তারপর আর কি বৈশিষ্ট্য আছে,
এই ধরনের ছন্দ কিন্তু গাম্ভীর্য কম। অর্থাৎ এই যেটা বললাম যে ছড়ার ছন্দ পড়তে ভালো লাগে, মনকে আকর্ষণ করে, এর মধ্যে গাম্ভীর্য নেই। এটা এটা ধ্বনি প্রসারণ ঘটে অতি সামান্য, ধীরে ধীরে হয় না, খুব স্পিডেই বলা যায় হয়। এর মধ্যে গাম্ভীর্য খুবই কম। আর কি বলা যায়, আর একটা বৈশিষ্ট্য যেটা তোমাদের বললাম, যেটা তোমরা আলাদাভাবে লিখতে পারো, যে এই ধরনের ছন্দের মধ্যে যেহেতু মিলের বৈচিত্র্য লক্ষ্য করা যায়, অর্থাৎ প্রথম লাইনের সঙ্গে তার পরের লাইনের এরকম লাইনে লাইনের মিল পাওয়া যায়, যার জন্য আমরা আরো বুঝতে পারি যে এটা দলবৃত্ত ছন্দ হতে পারে। সেই রকম এই যে মিলের বৈচিত্র্য আছে, এইটার ফলে কি হয়, এই ছন্দের আকর্ষণ শক্তি অনেক বেশি হয়। দেখবে যে কোনো জিনিসের মিল থাকলে সেটা আমাদের কাছে বেশি আকর্ষণীয় মনে হয়। সেই রকম এই ছন্দের যেহেতু মিলের অনেক বৈচিত্র্য আছে, তাই এর আকর্ষণ শক্তিও বেশি। বিশেষ করে শিশু মনকে এই ছন্দ গভীরভাবে আকর্ষণ করে, গভীরভাবে আকর্ষণ করে। শিশুদের এই যে এত ছড়া আছে তোমরা যেগুলো পড়ো, এগুলো কিন্তু সবই দলবৃত্ত ছন্দে। যে কোনো ছড়া তোমরা যদি নির্ণয় করো, এই ছোট ছোট যে ছড়াগুলো আমরা পড়ি দেখি, সেগুলো কিন্তু এই দলবৃত্ত ছন্দেরই। আর দলবৃত্ত ছন্দ বলেই কিন্তু সেগুলো পড়তে গিয়ে শিশুদের মন কিন্তু বিশেষভাবে আকর্ষিত হয়। তারা দেখবে শিশুরা বলতে ভালোবাসে, নতুন নতুন ছড়া শিখলে সেগুলো বারবার বলে, বারবার বলে, কারণ তারাও তার মধ্যে একটা মিল খুঁজে পায়, একটা ছন্দ খুঁজে পায়। তাই বলা হয় শিশু মনকে বিশেষভাবে গভীরভাবে আকর্ষণ করে। আর যেটা কি বলা যায়, তোমাদের আমি যখন বলছিলাম এই ছন্দের আরো নাম আছে, কতগুলো নাম বললাম। আর একটা কথা বলে রাখি যে রবীন্দ্রনাথ ঠাকুর এই ছন্দের নাম দিয়েছেন বাংলা প্রাকৃত ছন্দ। সেই সময় আমি কথাটা মিস করে গেছি, এখন তাই বলে দিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর এই ছন্দের নাম দিয়েছেন বাংলা প্রাকৃত ছন্দ। আবার দ্বিজেন্দ্রলাল রায় এই ছন্দের নাম দিয়েছেন মাতৃক ছন্দ। মাতৃক ছন্দ, বুঝেছো? তাহলে নামও অনেকগুলো হলো, আবার বৈশিষ্ট্য আমরা অনেকগুলো পেলাম। আর যে বৈশিষ্ট্যগুলো বলা যায়, যে আর একটা বিশেষ বৈশিষ্ট্য যেটা তোমরা মনে রাখবে, সেটা হচ্ছে দলবৃত্ত ছন্দের লয় কিন্তু দ্রুত। লয় সম্পর্কে পড়তে গিয়ে আমরা খুব ভালোভাবে জেনেছি যে ছন্দের ক্ষেত্রে লয় কতটা গুরুত্বপূর্ণ। তাহলে এখনো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে দলবৃত্ত ছন্দ, আমরা যে 3টে ছন্দ পড়বো, প্রত্যেকটা ছন্দের লয় দেখেই আমরা বুঝতে পারবো। লয়ই ছন্দ নিরূপণ করতে সাহায্য করে, অর্থাৎ গতি, কোন ছন্দটা, কোনো লাইন, ধরো কোনো দুটো লাইন আমি কেমন ভাবে পড়বো, সেই অনুযায়ী কিন্তু আমি ছন্দ নির্ণয় করবো। তোমাদের যদি দুটো লাইন দিয়ে দেওয়া হয়, বলা হয় যে এটা কি ছন্দ, তখন তোমরা কিন্তু শুধুমাত্র একবার দেখেই বলতে পারবে না, তোমরা লাইনটা 2-3 বার পড়বে, পড়লে তোমাদের দেখবে মনের মধ্যে একটা আসছে যেটা কেমন ভাবে পড়লে পড়াটা ঠিক হয়, খুব স্পিডে পড়লে হয় নাকি মাঝারি গতিতে পড়লে হয় নাকি একদম ধীর গতিতে পড়লে হয়। তাহলে যেইভাবে পড়লে তোমরা ভালো করে ভাবার্থ বুঝতে পারবে, সেটাই সেই ছন্দ। তাহলে লয়, এই যে গতি, এই গতি ছন্দের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। এটা আমি যখন লয় আলোচনা করছিলাম তখনই বলেছি। আর এই যে 3টে ছন্দের ক্ষেত্রে 3টে গতি প্রাধান্য। তাই দলবৃত্ত যে ছন্দ, এই ছন্দের ক্ষেত্রে সব সময়, যে কোনো সময় মনে রাখবে যে দলবৃত্ত ছন্দের লয় কিন্তু দ্রুত। এটা সব সময় খাটবে, এই কথাটা ঠিক। সব সময়ের জন্য যে কোনো লাইন, সে তুমি 2 মাত্রার করো, 4 মাত্রার করো, 6 মাত্রার করো, যাই করো, 7 মাত্রার করো, যে কোনো মাত্রার ক্ষেত্রে কিন্তু দলবৃত্ত ছন্দ যদি হয়, সেক্ষেত্রে তার গতিভঙ্গি কিন্তু দ্রুত হবে, সাধারণত দ্রুত হবে। বুঝেছো? তাহলে এই যেমন বললাম না যে পালকি চলে, পালকি চলে, গগন তলে আগুন জ্বলে, এই যে বললাম স্পিডে বললাম, দ্রুত বললাম, দলবৃত্ত ছন্দের বৈশিষ্ট্যই হচ্ছে এটা দ্রুতভাবে বলা হয়। ঠিক আছে? তাহলে আশা করব যে এখনো পর্যন্ত যে আমি কথাগুলো বললাম, যে ছড়ার কথা, বৈশিষ্ট্যগুলোর কথা বললাম, সেগুলো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আরো একটা দুটো বলছি শোনো, যে দলবৃত্ত ছন্দে আরো যেটা দেখা যায় যে অতি পর্ব লক্ষ্য করা যায়। অতি পর্ব পড়ার সময় যখন আমি টিকার আকারে পড়িয়েছিলাম, তখন তোমরা নিশ্চয়ই শুনেছিলে অতি পর্ব। তা একটা উদাহরণ দিই, তাহলেই বুঝতে পারবে। মা নিম খাওয়ালে চিনি বলে কথাই করে ছলো,
ওমা মিঠার লোভে তিতে মুখে সারাটা দিন গেল। আবার বলছি, মা নিম খাওয়ালে চিনি বলে কথাই করে ছলো, ওমা মিঠের লোভে তিতো মুখে সারাটা দিন গেল। এখানে কি বলছে, প্রথমে মা আর তার পরের লাইনে ওমা, এই দুটো কথা, এই দুটো কিন্তু ছন্দের ক্ষেত্রে অতিপর্ব। প্রথম লাইনে ওই যে বললাম মা প্রথমেই, আর শেষ লাইনে বললাম ওমা, এই দুটোই কিন্তু ছন্দে অতিপর্ব। দলবৃত্ত ছন্দে আরো যেটা বলা যায় যে দলবৃত্ত ছন্দে পয়ার ছন্দবদ্ধ। তোমরা এখন দলবৃত্ত ছন্দ সম্পর্কে পড়ছো, এখন যেই বৈশিষ্ট্যটার কথা বলতে যাচ্ছি সেই ছন্দগুলো সম্পর্কে তোমাদের এখনো কোনো ধারণা নেই, তবুও বৈশিষ্ট্যর মধ্যে আমি বলে রাখছি, পরবর্তীকালে যখন আলোচনা হবে তখন তোমাদের বিস্তারিতভাবে জানানো হবে। শুধু এইটুকু জেনে রাখো যে দলবৃত্ত ছন্দে পয়ার ছন্দ, মহাপয়ার ছন্দবদ্ধ, গদ্য ছন্দ, মুক্তক ছন্দ, সনেট ছন্দ, এই সব কিছুই লেখা সম্ভব। তাহলে এই যেই ছন্দগুলোর নাম বললাম সেগুলোর সঙ্গে তোমরা কিন্তু পরিচিত নও, কিন্তু তা সত্ত্বেও ছন্দের বৈশিষ্ট্যের খাতিরে, দলবৃত্ত ছন্দের বৈশিষ্ট্যের খাতিরে আমি তোমাদের জানিয়ে রাখলাম যে দলবৃত্ত ছন্দে পয়ার, মহাপয়ার, গদ্য ছন্দ, মুক্তক ছন্দ, সনেট ছন্দ এই সব কিছুই লেখা সম্ভব। এগুলো গেল বৈশিষ্ট্য। এবার যেমন তোমরা জানো সব বৈশিষ্ট্য সত্ত্বেও কিছু ব্যতিক্রম থাকে, এক্ষেত্রেও একটা দুটো কিছু ব্যতিক্রম আছে। যেমন ধরো একটা ব্যতিক্রমই তোমাদের বলছি, যে ধরো তিনটে রুদ্ধদলের একটি পর্বে যখন একত্র সমাবেশ ঘটছে তখন রুদ্ধদল সাধারণত দেখা যাচ্ছে এক মাত্রার পরিবর্তে দু মাত্রা হচ্ছে। তাহলে বুঝতে পারছো কি বলছি? আমি এতক্ষণ কি বলেছিলাম যে রুদ্ধদল মুক্তদল এক মাত্রার হয়, এটা সত্যি কথা, কিন্তু তার সাথে এটাও বলেছিলাম যে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম হয়। যেমন একটা ব্যতিক্রম বলছি শোনো, একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবে। 14 বছর কদিনে হয় জানিনে মা ঠিক, দণ্ডক বন আছে কোথায় কোন মাঠের কোন দিক। আবার বলছি, 14 বছর কদিনে হয় জানিনে মা ঠিক, দণ্ডক বন আছে কোথায় কোন মাঠের কোন দিক। এই যে 14 বছর, থামলাম, কদিনে হয়, জানিনে মা, এতদূর ঠিক আছে, এক এক করে বসেছে মুক্তদল রুদ্ধদল। এবার যে শেষে বলছে ঠিক, এই ঠিকটা কিন্তু হলন্ত শব্দ বা ব্যঞ্জনান্ত বা রুদ্ধদল, এটা নিয়মের খাতিরে এক মাত্রা বসার কথা, কিন্তু এইখানে ছন্দের প্রয়োজনে এটা দু মাত্রায় বসেছে। ঠিক তেমনি পরের লাইনে দণ্ডক বন আছে কোথায়, দেখো দণ্ডক বনের ক্ষেত্রেও দণ্ডকটা ভাঙলে কিরম হয়, দন ডোক, দন রুদ্ধদল, ডোক রুদ্ধদল, দুটোই এখানে এক এক বসেছে, কিন্তু ছন্দের খাতিরে পর্ব মেলাবার জন্য এটা চার মাত্রা, 4 যুক্ত 4 যুক্ত 4 যুক্ত 2 প্রথম লাইনেও হয়েছে, আর দ্বিতীয় লাইনে সেই 4 মাত্রা মেলাবার খাতিরে দেখো দণ্ডক 1 যুক্ত 1 হলো, আর বনটাও কিন্তু রুদ্ধদল, কিন্তু এখানে ওই যে ব্যতিক্রম ঘটেছে, একের বদলে 2 বসেছে। আবার আছে কোথায় এক এক বসেছে, কোন মাঠের কোন, এগুলো এক এক করে বসেছে। আবার দিক কথাটাও হচ্ছে কিন্তু রুদ্ধদল বা ব্যঞ্জনান্ত শব্দ, কিন্তু ছন্দের খাতিরে এখানে কিন্তু 2 বসেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ঠিক, দণ্ডক, বন, এইগুলো বন শব্দে দেখতে পাচ্ছি যে এক মাত্রার পরিবর্তে দু মাত্রা বসছে, এইগুলো কিন্তু শ্বাসবায়ুর প্রাধান্যের জন্যই বসছে। তাই কিছু কিছু ক্ষেত্রে অতিপর্ব কিন্তু অতিপর্ব বলা ভুল হচ্ছে, ব্যতিক্রম কিন্তু ঘটতেই পারে। সেক্ষেত্রে তোমরা খুব ভালো করে মনে রাখবে যে ব্যতিক্রমটা কখন কখন বসছে। আবার ধরো আর একটা ব্যতিক্রমও দেখাচ্ছি, যে কখনো কখনো দেখা যাচ্ছে যে দলবৃত্ত ছন্দ মুক্ত দলও দেখা যাচ্ছে যে এক মাত্রার পরিবর্তে দু মাত্রা বসে যাচ্ছে। এর আগে রুদ্ধদল দেখিয়েছি, এবার এখানেও দেখাচ্ছি, ধরো মুক্ত দলও এক মাত্রার পরিবর্তে দু মাত্রা বসছে, আবার রুদ্ধদলও কখনো কখনো এক মাত্রার পরিবর্তে দু মাত্রা বসছে। কিরকম, তোমরা দুটো লাইন বলছি, তোমরা খুব পরিচিত লাইন, সেই লাইনটা বললেই বুঝতে পারবে। কোথায় ফলে সোনার ফসল, সোনার কমল ফোটে রে, সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলারে। আবার বলছি শোনো, কোথায় ফলে সোনার ফসল, সোনার কমল ফোটে রে, সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলারে।
এখানে কোথায় ফলের পর থামলাম, সোনার ফসল থামলাম, সোনার কমল থামলাম, ফোটে রে থামলাম, সে আমাদের থামলাম, বাংলাদেশ থামলাম, আমাদেরই থামলাম, বাংলারই। যতক্ষণে থামলাম, যেখানে পর্ব পর্ব বসালাম সেগুলো তোমরা বুঝতে পারলে। এবার ভাঙছি, দেখো কোথায় ফলে, এটা মুক্তদল রুদ্ধদল একমাত্রার বসালাম, 4+4 এরকম ভাবে পর্ব হয়েছে। এটা 4+4, আবার পরের লাইনে 4+4, চারটে মোট লাইন চারটে শোনালাম, আবার 4+4 4+4। তো শোনো একটু ভাঙানোটা, যে কিরম ভাবে ভাঙলাম, যে ব্যতিক্রমটা কোথায় বসছে। কোথায় ফলে সোনার ফসল, এটা ঠিক আছে 4+4। সোনার কমলও ঠিক আছে। ফোটে রে, দেখো ছন্দের খাতিরে, শাসাঘাতের খাতিরে কিরম হচ্ছে, দেখো ফোটে দুটোই মুক্তদল, তাই 1+1 এক এক লিখলাম মাথায়। রে, রেটা কি, রেটা মুক্তদল, ঠিক তো, ব্যঞ্জনান্ত নয়, স্বরান্ত, অর্থাৎ মুক্তদল রে। তাহলে এই যে রেটা মুক্তদল, এখানে কিন্তু শ্বাসবায়ুর কারণে, ঝোঁকের কারণে রেতে 2 বসালাম, তবেই এটা 4 হলো। আর শাসাঘাতের কারণে রেতে আমরা তাই মুক্তদল হওয়া সত্ত্বেও 2 বসালাম। আবার দেখো পরের লাইন, সে আমাদের, ঠিক আছে 4। বাংলাদেশ, বাংলাদেশটা দেখো ভাঙছি, বাংলাদেশ, তাই তো, বাংলাদেশ। এখানে বাং, বাং কথাটার উপর জোর দিচ্ছি, শাসাঘাত পড়ছে, তাই এই যে বাং কথাটা, এটা কিন্তু রুদ্ধদল, কিন্তু তা সত্ত্বেও এখানে 2 বসালাম, অর্থাৎ ব্যতিক্রম হলো ব্যতিক্রম। আবার দেখো পরের লাইন, আমাদেরই বাংলারে, আমাদেরই 1 1 1 1 4 বসলো। বাংলাটা ঠিক আছে, বাংলা, এখানে কিন্তু বাংয়ের ওপর আর প্রথমে শাসাঘাতের জোর পড়ছে না, বাংলা রে, রে এর ওপর পড়ছে। কিরকম দেখো, রেটাকে টাইনে হচ্ছে, বাংলা, এটা 1 1 বসলো। রে, রেটা মুক্তদল, এই যে দ্বিতীয় লাইনে যেমন ছিল এক্ষেত্রেও তাই দেখা যাচ্ছে, রে কথাটার উপর শাসাঘাত পড়লো, জোর দিলাম, আর ছন্দের প্রয়োজনের খাতিরে রেটা আমরা 2 বসালাম, তাই 4+4 এইভাবে পর্বটা ভাগ করলাম। তাহলে বুঝতে পারলে নিশ্চয়ই এতক্ষণে আমি ছন্দের যে বৈশিষ্ট্য ধরে ধরে আলোচনা করলাম, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও অসুবিধা হয় অবশ্যই বলো, আর একটু মন দিয়ে শুনো, তাহলেই। দলবৃত্ত ছন্দ সব থেকে সোজা ছন্দ হিসেবেই আমরা জানি, আর যদি একটু পড়ো তাহলে নিশ্চয়ই ভালো লাগবে, বুঝতে সুবিধা হবে। তাই সব কিছুরই তো ব্যতিক্রম আছে, তাই প্রথমে যে বৈশিষ্ট্যগুলো বললাম সেগুলো শুনেছো, তারপরে এই যে শেষে দুটো ব্যতিক্রম বললাম এগুলোও নিশ্চয়ই শুনেছো, বুঝতে পেরেছো। তো সব কিছুরই তো ব্যতিক্রম থাকে, এক্ষেত্রেও কিছু ব্যতিক্রম লক্ষ্য করা যাচ্ছে। কারণ আমরা জানি যে সাহিত্য বা কাব্য কখনোই ব্যাকরণের নিয়মে আবদ্ধ নয়, তাই সময়ের অগ্রসরের সাথে সাথে সময় যত এগিয়ে যাচ্ছে, দলবৃত্ত ছন্দও কিন্তু বহু বিচিত্র রূপ গ্রহণ করে চলেছে। তাই আজ যতটা বললাম এখানেই শেষ করছি। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই বলো, আর একটু ভালো করে শোনো। পরবর্তী ক্লাসে আমরা আবার এর পরের যে ছন্দটা, অর্থাৎ সরল কলাবৃত্ত ছন্দ, সেই সম্পর্কে আলোচনা করব। সকলে ভালো থেকো।